5 বছর পর আদি নিজের বাড়িতে পা রেখেছে। দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকতে পারছে না। পা কেমন কাঁপছে। আদিকে পুরনো এক সার্ভেন্ট দেখে চিৎকার করে উঠল, ছোট সাহেব এসেছে, ছোট সাহেব এসেছে। চিৎকার শুনে আদির মা আর নিশি বের হয়ে আসে। নিশি বাবার পাশে বসেছিল। আদিকে দেখে সবাই অবাক। আদি যে আসবে সেটা কেউ ঘূর্ণাক্ষরেও কল্পনা করেনি। নিশি বুঝে ওর কথাগুলো শুনে রিয়েক্ট করে এভাবে চলে আসবে। আদির মা ছেলেকে এত বছর পর দেখে কেঁদে ফেলেন। দৌড়ে গিয়ে ঝাপটে ধরেন। আদিকে ধরে কাঁদতেই থাকেন। তুই এত পাষাণ কেন? একবারও কি আমাদের কথা মনে পড়েনি? তোর বাবা মা এই বাড়িতে একা কেমন আছে জানতে ইচ্ছে করেনি? তোর বাবা। নিশি ছলছল চোখে পিছনে গিয়ে দাঁড়াল। আহনাফ চৌধুরী বিছানায় শুয়ে আছে। আদি পাশে গিয়ে বসে হাত ধরল। আদির বাবা পিটপিট করে চোখ মেলে আদিকে দেখে। আদিকে দেখে ছলছল চোখে আদির দিকে তাকায়। বাবা। আহনাফ চৌধুরী অভিমানে মুখ ফিরিয়ে নিল। বড্ড অভিমান জমেছে ছেলের প্রতি। বাবা, মুখ ফিরিয়ে থাকবে? আমাকে কি ক্ষমা করা যায় না? অনেক শাস্তি তো পেয়েছি। যদি চাও আরো শাস্তি দিতে পারো, তবুও ক্ষমা করো। আমি আর নিতে পারছি না। বাবা, দয়া করো। আদির বাবা আর মুখ ফিরিয়ে রাখতে পারল না। আদির দিকে হাত বাড়িয়ে দিল। একে অপরের প্রতি জমা হাজার অভিমান অশ্রু হয়ে ঝরল। নিশি ওর ছেলের কান্না থামাতে পারছে না। নিশি কোলে নিয়ে নানান কথায় কান্না থামানোর চেষ্টা করছে। আদি এগিয়ে এলো। কি হয়েছে মামা, কাঁদছ কেন? নিহাদ আদির দিকে চেয়ে কান্না থামাল। নতুন মানুষের উৎপত্তি। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তা দেখে আদি হেসে বলল, নিহাদ, আমাকে তোমার পছন্দ হয়নি। আমার কোলে এসো, হাত বাড়িয়ে। নিহাদ আদির কোলে এলো। আদি ওকে কোলে নিয়ে আহ্লাদি কণ্ঠে বলছে, আমার লক্ষ্মী মামা, তোমার জন্য কি এনেছি জানো? অনেক খেলনা এনেছি, জামা এনেছি, তুমি খেলবা। পেটে কাতুকুতু দিল। দুজনেই খিলখিল করে হাসছে। আদির মা আদিকে দেখে দীর্ঘশ্বাস ফেলছে। সব ঠিক থাকলে ওর ও ফ্যামিলি পূর্ণ থাকত। আদি, তুই আগে ফ্রেশ হয়ে খেয়ে নে। ওর সাথে পড়ে খেলিস, ওরা কিছুদিন আছে এখানে। আদি নিশির কাছে নিহাদকে দিয়ে উপরের দিকে যেতে নিলেই আদি মা বলল, তোর রুম অগোছালো। তুই কিছুদিন অন্য রুমে থাক। তারপর ঠিকঠাক করে নিজের রুমে আসিস। চল তোকে অন্য রুম দেখাই। রুমের সবকিছু আগের মতোই আছে। শামুর জিনিসপত্র দেখে যদি মন খারাপ হয় না। সমস্যা নেই মা, আমি ম্যানেজ করে নিব। আমি জানি কি জন্য এসব বলছ। আদি নিজের রুমের দরজার লক ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। জোরে শ্বাস ফেলে দরজা খোলে দরজার সামনে দাঁড়িয়ে পুরো ঘরে চোখ বুলাল। সবকিছুই আগের মতোই আছে। শামু নিজের হাতে পুরো ঘরের ডেকোরেশন করেছিল। সবকিছুতেই শামুর ছোঁয়া আছে। চোখ গেল বিছানার পাশের ওর আর শামুর বড় করে বাঁধানো বিয়ের ছবিটার দিকে। ধীর পায়ে সেখানে গিয়ে শামুর মুখের উপর হাত বুলাল। তুমি এখন জারি হও না কেন, এখানে যে আছে সে শুধু আমার আর সারা জীবন থাকবে। আলমারির কাছে গিয়ে আলমারি খোলে। সেখানে ভাজে ভাজে শামুর জামাকাপড় রাখা। সব সেভাবেই আছে, সাজানো গুছানো। এত বছরে কেউ হয়তো ছুঁয়েও দেখেনি।
আদি আলমারি বন্ধ করে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে তোয়ালে পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়াতেই একটা বক্স দেখল। সেই বক্স যেটায় করে নাকফুল, চেইন, চুড়ি, আংটি এনেছিল। আদি বক্সটা খুলে সবকিছু ভিতরেই পেল। তুমি সব রেখে গেছো শামু, তুমি যে খালি হাতে এ বাড়ি থেকে বেরিয়েছ বুঝতে বাকি নেই। যেখানে আমি তোমাকে নিঃস্ব করে দিয়ে গেছি সেখানে এসব দিয়ে কি করবে? ঠিকই তো। আদি বক্সটা আলমারিতে যত্ন করে রেখে দিল। সন্ধ্যা নেমে এসেছে। আদি নিচে গিয়ে খাবার সেরে উপরে চলে এলো। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। কিছুই ভালো লাগছে না। উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সেখানেও সব একই আছে। সেই বেড, শামুর দোলনা ওর রকিং চেয়ার, শুধু কিছুটা পুরনো হয়ে গেছে। কেউ যে ব্যবহার করেনি দেখেই বোঝা যাচ্ছে। ফুলের টবগুলো নষ্ট হয়ে পড়ে আছে। ওদের সেই ছোট্ট বাগান। আদি গিয়ে দোলনায় গিয়ে বসে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। আমার এই আপসোস আজীবনের। যতদিন বেঁচে থাকব ততদিনের। কেন আমি তোমাকে ডিভোর্স লেটার দিয়ে গিয়েছিলাম? কেন তোমাকে বেঁধে রাখতে পারলাম না? চলে গেলে আমাকে ছেড়ে, তোমার আদিকে ছেড়ে। তোমার কথা মনে হলে বুকের ভিতরটা জ্বলে যায় শামু। তুমি কোথায় আছো? আদির চোখ দিয়ে পানি পড়ছে। শার্টের হাতা দিয়ে মুছে নিল। ইট পাথরের এই শহরে, গাড়ি বাড়ির এ বহরে, খুঁজছে এই মন ভীষণ করে। দীপান্বিতা, তুই আর যাবি না তো? আদির মায়ের প্রশ্ন। আদি মুখে খাবার তুলে বলল, না মা, আমি এখানেই থাকব। আদির কথা শুনে খুশিতে তার চোখ চকচক করছে। সত্যি বলছিস? হুম, আমি ছাড়া তোমাদের আর কে আছে? আর স্বার্থপর হতে পারব না। তোমাদের সাথেই থাকব। বিজনেস দেখাশোনা করব। আবার সব দায়িত্ব নিব। আদির মা কিছু বলার জন্য আকুবাকু করছে। তা দেখে আদি বলল, কিছু বলবে? হ্যাঁ, মানে, তুই আবার নতুন করে জীবন শুরু করতে পারিস না? নতুন করেই তো শুরু করেছি। এর চেয়ে বেশি কিছু আশা করো না। আদির মা আর কিছু বলতে পারল না। ছেলে যদি আবার রাগ করে চলে যায়, সেটা আরে বয়সে মেনে নেওয়া সম্ভব না। পরে আস্তে ধীরে বুঝিয়ে বলা যাবে। যদি আবার বিয়ে করে নতুন করে সব শুরু করে। আচ্ছা, তুই যেমন চাস। আদির বুঝতে বাকি নেই আদির মা কি বলবেন। কিন্তু বিয়ে যে আর ওর দ্বারা সম্ভব নয়। সামান্তার জায়গা অন্য কাউকে দিতে পারবে না। অসম্ভব। আদি বাইরে থেকে ফিরে রুমে যেতেই ধাক্কা খেল। সার্ভেন্টরা মিলে ওর আর শামুর বিয়ের ছবিটা খুলছে। স্টপ ইট! কিছুটা চিৎকার করে। সার্ভেন্টারা ভয় পেয়ে থমকে গেল। আদি চোখ বন্ধ করে জোরে শ্বাস ফেলে শান্ত গলায় বলল, এটা কেন খুলছেন আপনারা? ম্যাডাম বলেছেন। তার দরকার নেই। আপনারা যান। আমি মাকে বলে দিব। ওরা চলে গেল। আদি ছবিটার পাশে গিয়ে ছবিটা ঠিক করে রেখে বলল, তুমি এখানেই থাকবে। তোমাকে রাখতে পারিনি বলে কি তোমার ছবি, তোমার স্মৃতি রাখতে পারব না? মা, আমার ঘরে সব যেমন আছে তেমনই থাকবে। কোনো কিছু সরানো কিংবা অ্যাড করার প্রয়োজন নেই। প্লিজ। কিন্তু, প্লিজ, মা। আচ্ছা। আর হ্যাঁ, আমি কয়েকদিনের জন্য কক্সবাজার যাচ্ছি অফিসের কাজে। আগামীকালই যাচ্ছি। ঠিক আছে। আমি তোর সবকিছু গুছিয়ে দিচ্ছি।
আদি মৃদু হেসে বলল, তার আর প্রয়োজন নেই মা, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে। সে এখন নিজের কাজ নিজেই করতে পারে। আমিই প্যাকিং করে নেব। তুমি শুধু বাবা আর নিজের খেয়াল রেখো। আচ্ছা, ছেলেটা আমার সত্যিই বড় হয়ে গেছে, বদলে গেছে। আদি কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অফিসের কাজ নিয়ে অনেক ব্যস্ততায় সময় কাটিয়েছিল। হোটেলে এখন ল্যাপটপে বসে কাজ করছে। কিছু কাজ আছে, শেষ করে বিকেলের দিকে সমুদ্রের ধারে যাবে। সূর্যাস্ত দেখবে। শামুর ইচ্ছে ছিল আদির সাথে সূর্যাস্ত দেখবে। আদি কথাও দিয়েছিল নিয়ে যাবে, কিন্তু কাজের জন্য আর সময় হয়নি। শামুর ফোন বেজেই চলেছে। শামু রান্না করছে। আজ শুক্রবার, অফিস নেই। মন ভালো লাগছে না, কেমন অস্থিরতা ঘিরে ধরেছে। তাই আদিবার জন্য নিজ হাতে রান্না করছে। দৌড়ে গিয়ে ফোন তুলে, হ্যাঁ ভাইয়া বলো। শামু, আদিবাকে নিয়ে রেডি থাকিস। বিকেলে ঘুরতে বের হব। সাথে তোর ভাবিও আছে। তোমরা যাও না, তোমাদের মধ্যে কাবাবের হাড্ডি হতে কেন যাব? এই চুপ কর তো। তোর ভাবিই বলেছে। ভাইয়া, ভালো লাগছে না আজ। মন ভালো নেই। অন্য সময় বাইরে চল, ভালো লাগবে। প্লিজ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আদিবাকে দে। শামু আদিবাকে ফোন দিল। হ্যালো মামা। হ্যাঁ মামা, শোন, আমরা আজকে সমুদ্রের ধারে ঘুরতে যাব। তোমাকে নিতে চেয়েছিলাম, কিন্তু তোমার আম্মু যাবে না বলছে। আমরা ওখানে অনেক মজা করব। ঝিনুক কুড়াবো, কিন্তু তোমার মাম্মা তো রাজিই হচ্ছে না। আদুবা ফোন কান থেকে সরিয়ে কান্না শুরু করে দিল, মাম্মা যাব। শামু মেয়ের কান্না দেখে বলল, আচ্ছা, যাব। দেও ফোন দেও। ভাইয়া, এটা কি হলো? তোর ফুটবল জায়গায় খুঁচা দিলাম, নয়তো যেতে না। বিকেলে রেডি থাকিস। হুহ, আচ্ছা। সমুদ্রের পাড়ে শস্য বাতাস বইছে। কিছুটা রোদ আছে। শামু পার্পেল কালার ফোরপিচ পরেছে। সিল্কি চুলগুলো উঁচু করে ঝুটি করেছে। হালকা সাজ, চোখে সানগ্লাস। আদিবাকেও পার্পেল কালার ফ্রক পরিয়েছে। চুলগুলো ঝুটি করা। সামনে ফুলের ব্যান্ড লাগানো। শখ করে ঠোঁটে লিপস্টিক দিয়ে দিয়েছে শামু। শামুর চুলগুলো উড়ছে। ঝুটি করেও শান্তি নেই। শামুর বড় মামার ছেলে, 7 ভাইয়া, আর তার বউ একসাথে বসে গল্প করছে। আদিবা আর শামু সমুদ্রের পাড়ে হাঁটছে। আদিবা খুব খুশি মনে, কি যেন কুড়াচ্ছে। আর নরম বালিতে আঁকা আঁকি করছে। শামু দাঁড়িয়ে মেয়ের কাণ্ড দেখছে। ওরও ইচ্ছে হলো কিছু লিখতে। ছোটবেলায় ভেজা মাটিতে, বালিতে কত কিছু লিখত, আঁকা আঁকি করত। সামান্তা আদিবার কিছুটা দূরে গিয়ে লাভ শেপের মধ্যে লিখল, সামান্তা প্লাস আদিল প্লাস আদিবা। সামান্তা পানিতে হাত ধুয়ে আদিবাকে দেখতেই দেখে ও আঁকা আঁকি রেখে একদৃষ্টিতে কিছু দেখছে। সেদিকে তাকাতেই দেখে দুজন বাচ্চা ছেলে তার বাবার সাথে খেলছে। বাবা দৌড়াচ্ছে, বাচ্চারা তাকে ধরার চেষ্টা করছে। আদিবার অবস্থা বুঝতে পেরে ওর কাছে গিয়ে বলল, আমার সানসাইনের খেলতে ইচ্ছে করছে, চলো আমরা দুজন খেলি। আদিবা খুশি হয়ে শামুর দিকে তাকাল। তারপর বলল, তুমি আমার সাথে খেলবে মাম্মা? হুম, অবশ্যই। তুমি জানো তোমার মতো ছোট থাকতে আমি কি পরিমাণ দৌড়াদৌড়ি করেছি।
তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। আমি পারব, আমি অনেক স্ট্রং। তোমাকে আমি ধরে ফেলব। ঠিক আছে, লেটস সি, বেবি। শামু বলেই দৌড়। শামু কিছুটা জোরেই দৌড়াচ্ছে যাতে আদিবা ওকে ধরতে না পারে, যাতে আরো বেশি চেষ্টা করে। শামু পিছনের দিকে চেয়ে দৌড়াতে দৌড়াতে কারো সাথে ধাক্কা খায়। সামনে ঘুরে মুখের উপর থেকে চুল সরিয়ে অপরাধীর ভঙ্গিতে বলতে লাগল, সরি, আসলে আর বলতে পারল না। বাকি কথাটা গলায় এসে আটকে যায়। পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। ওর সামনে আদি দাঁড়িয়ে। আদি একদৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। নিজেরা যেন নিজেদের ভুলে, পুরো পৃথিবীকে ভুলে একে অপরকে দেখায় ব্যস্ত। দুজনের ভিতরেই তোলপাড় সৃষ্টি হয়েছে। সবকিছু যেন উল্টপালট হয়ে যাচ্ছে। পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে যাচ্ছে। নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। দম নিতেও কষ্ট হচ্ছে। বুকের ভিতর খুব দ্রুত হার্টবিট হচ্ছে। এত দ্রুত হচ্ছে যেন মনে হচ্ছে পুরো পৃথিবী হার্টবিটের ধুকধুকানি শব্দ শুনতে পাচ্ছে। শামুর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাচ্ছে বারবার। চোখের কোণে পানি জমেছে। পলক পড়লেই যেন পানি ঝরে পড়বে। তবুও যেন শান্তি পাচ্ছে না। কিছু বলতেও পারছে না। ওর মধ্যে প্রিয়কে এত বছর পর দেখার যেমন তৃপ্তি আছে, তেমনি ভয়টাও বেড়ে যাচ্ছে। আদির শামুকে এত বছর পর দেখে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবে খুঁজে পাচ্ছে না। আর বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। হাজার চেষ্টা করে ঠোঁটও নড়াতে পারছে না। শামু বোধশক্তি হারিয়ে ফেলেছে। ওর এই মুহূর্তে কি করা উচিত, কি বলা উচিত বুঝতে পারছে না। কিছু কি বলা উচিত, না চলে যাওয়া উচিত, না ছেড়ে চলে যাওয়ার জন্য যে অভিমান, রাগ সৃষ্টি হয়েছে তা ঝাড়া উচিত, না জানতে চাওয়া উচিত কেন এমন করল। না, এসবের কোনো মানেই হয় না এখন। না, এখন আর সেই রাগ অভিমানের কোনো মূল্য আছে। আদি নিজেকে সামলে কিছু বলতে যাবে তখনই আদিবা এসে শামুর হাত ধরে টেনে বলল, ধরে ফেলেছি। আদিবার টানে শামুর ঘোর ভাঙল। আদিবার দিকে তাকালো ঠিকই, কিন্তু কি বলল তা কান অবধি পৌঁছেনি। আদি একবার শামুর দিকে তাকাচ্ছে, আরেকবার আদিবার দিকে। শামু আদিবাকে একবার দেখে আর চোখে আদিকে দেখে নিল। আদি আদিবার দিক থেকে চোখ সরিয়ে শামুকে শুকনো মুখে বলল, তুমি এখানে? সামান্তা ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, এই শহরেই আমার সংসার। মাম্মা, তুমি কি আর খেলবে না? আদিবা শামুর হাত ধরে বলল। আদি মাম্মা ডাক শুনে চমকে আদিবার দিকে তাকালো, তারপর শামুর দিকে চেয়ে বলল, তোমার মেয়ে? শামু মাথা নিচু করে মাথা উপর নিচ ঝাঁকিয়ে সায় দিল। এমন কিছুই হওয়ার ছিল, তবুও আদির ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তবুও নিজেকে সামলে আদিবার সামনে হাঁটু গেড়ে বলল, বাবু, তোমার নাম কি? আদিবা মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আদিবা। টেনে টেনে শামু চোখে হাত দিয়ে মনে মনে বলছে, কেন করেছে? এমনিতে নাম জিজ্ঞেস করলে উল্টা পাল্টা নাম বলে, আর আজ আদি নাম শুনে চমকে শামুর দিকে তাকায়। শামু জানত এমন কিছুই হবে। শামু আদির দিকে চেয়ে বলল, কোনো একদিন স্বপ্ন দেখেছিলাম মেয়ের নাম আদিবা রাখব, তাই রেখেছি। সুন্দর হয়নি নামটা? আদি আর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। তখনই ডাক পড়ল, শামু। দুজনেই উৎসের দিকে তাকালো।
পিছনে ঘুরে দেখে সাদ দাঁড়িয়ে আছে। শামু যেতে হবে। সন্ধ্যা নেমে এসেছে। শামু সমুদ্রের দিকে চেয়ে দেখে সূর্য ঢলে পড়েছে। সন্ধ্যা নেমে এসেছে। আসছি। শামু আদির দিকে একবার চেয়ে আদিবার হাত ধরে বলল, চলো। আদির মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডটা কেউ কেটে টুকরো টুকরো করে দিয়ে গেল। শামুর আর পিছনে ঘুরে দেখার সাহস হয়নি। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে আটকে রেখেছিল, কিন্তু আর পারছে না। বারবার ওড়না দিয়ে মুছে নিচ্ছে। আদিবা দেখলে নানান প্রশ্ন করবে। কিছুটা আড়ালে যাওয়ার পর পিছনে ঘুরে দেখে আদি ওভাবেই দাঁড়িয়ে আছে। শামুর খুব কষ্ট হচ্ছে। আদি দাঁড়ানো থেকে বসে পড়ল। আদি এমনটাই তো হওয়ার ছিল। তুই তো জানছিস তবুও কেন কষ্ট পাচ্ছিস? তুই তো চেয়েছিলি ও ভালো থাকুক। ও ভালো আছে, সুখে আছে, তবুও কেন আমার ভিতরটা জ্বলে যাচ্ছে? আদির চোখ বেয়ে পানি পড়ছে। এতদিন পর দেখেও কিছু বলতে পারল না, মন ভরে দেখতে পারল না। আদি সমুদ্রের পাড়ে বসে আছে। শামু এত তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে কিভাবে নিল? এটাই ওর মাথায় ঢুকছে না। হাসবেন্ড ঠিক আছে, কিন্তু এত বড় বাচ্চা। ওদের ডিভোর্সের পর কিভাবে বিয়ে করতে পারল? এটা কি সম্ভব? শামু শক্ত হলেও এতটা পাষাণ নয় যে সবকিছু মাটিচাপা দিয়ে কয়েক মাসের মাথায় বিয়ে করে নিবে। নিজেকে সামলাতে কম করে হলেও 1 বছর সময় প্রয়োজন। কিন্তু এত বড় বাচ্চা কিভাবে? তাও ওর নামে। আদি কোনো হিসাব মিলাতে পারছে না। নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। পরক্ষণেই ভাবল, হয়তো সামলে নিয়েছে। আমাকে ঘৃণা করে ভালোভাবে বাঁচার জন্য বিয়ে করে নিয়েছে। হয়তো বা পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করে নিয়েছে। তবে করেছে তো, ভালো তো আছে। শামু আমাকে ভুলে গেছে, কিন্তু আমি কেন পারছি না? রাত হয়ে গেছে। আদি দুহাতে বালি খামচে ধরে চিৎকার করে কাঁদছে। ওর চিৎকারের শব্দ সমুদ্রের গর্জনের মাঝে মিলিয়ে যাচ্ছে। হয়তো কেউ শুনতে পারছে না, কেউ জানতে পারছে না কোনো এক প্রেমিক তার প্রেয়সীকে হারানোর ব্যথায় আহাজারি করছে। গুটি গুটি পায়ে সমুদ্রের জলের দিকে এগিয়ে যাচ্ছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ওর ইচ্ছে করছে সমুদ্রের মাঝে নিজেকে বিসর্জন দিতে, কিন্তু না পারবে না। এতটা স্বার্থপর হতে। নিজের পরিবারকে আরও একবার শোকের ছায়ায় ভাসাতে পারবে না। আদি চোখ মুছে জোরে জোরে শ্বাস ছেড়ে চিৎকার করে বলল, ভালোবাসি শামু, অনেক ভালোবাসি। ওর চিৎকারের শব্দ মিলিয়ে গেল। চারদিকে অন্ধকার। ফোনের ফ্ল্যাশলাইট অন করে সমুদ্র থেকে উঠে পার দিয়ে হেঁটে চলেছে। হঠাৎ কিছু দেখে চমকে যায়। তারপর ধপ করে বালিতে বসে ভালোভাবে আলো ফেলে পরখ করে দেখে নেয়। আদির চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। আদির মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, আই নিউ ইট শামু, আই নিউ ইট। আমার শামু আমাকে ভুলতে পারে না। আমি আসছি। পুরো কক্সবাজার তন্নতন্ন করে হলেও তোমাদের খোঁজে বের করব। হে মাবুদ, আমি যা ভাবছি তাই যেন হয়। সামান্তা গার্ডেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাড়িতে এসে আদিবাকে রুমে রেখেই গার্ডেনে চলে আসে। একটু শান্তিমতো কেঁদে নিজেকে হালকা করার প্রচেষ্টায়। আদিবা তার মাম্মাকে কাঁদতে দেখলে নিজেও কান্নাকাটি করবে, তাই ওর আড়াল হতেই গার্ডেনে চলে আসে। তারপর জোরে জোরে কাঁদে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ে। এখন শুধু ফুপাচ্ছে।
আদি কেন কেন আবার আমার সামনে এসে আমাকে ফুটবল করে দিলে? নিজেকে তো মজবুত করে নিয়েছিলাম। তোমার দেওয়া আঘাত নিজের বুকে দাফন করে দিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম। তবে আবার কেন এত বছর পর আমার সামনে এলে? এবার কোনো ঝড় নিয়ে এলে? আমাকে আবার তছনছ করতে চাইছ? আদিবা না আদিবা আমার মেয়ে, আমার কাছ থেকে কেউ ওকে কেড়ে নিতে পারবে না। তুমিও না। প্লিজ আদি আর এসো না আমার জীবনে, আমার সুখ কেড়ে নিতে। এসো না। আই নিড হার অ্যাট এনি কষ্ট। গট ইট? দুদিনের মধ্যে আমার খোঁজ চাই। সব ডিটেইলস আমি আগেই দিয়েছি। আর কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন, তবে আমার খোঁজ চাই। আদি ফোন রেখে দিল। ঢাকা ব্যাক করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। সকালেই ঢাকা ব্যাক করবে। আদি হোটেলের বারান্দায় গিয়ে দাঁড়াল আর নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে। আদি রিল্যাক্স, তুই যা ভাবছিস তাই হবে। ওই ছেলেটাকে দেখে হাসবেন্ড ভেবেছিস? ওর সাথে ছিল বলেই কি হাসবেন্ড হবে? এমন ও তো হতে পারে ওর ফ্রেন্ড বা আত্মীয় স্বজন কিংবা কলিগ, প্রতিবেশী, অনেক কিছুই হতে পারে। আবারও বলছে, আমি শামুকে বেবির কথা বলেছিলাম। আমরা আলাদা হয়েছি প্রায় 5 বছর। আর মেয়েটাকে দেখে মনে হচ্ছে 4 বছর হবে। 4 বছরের কম হবে না। ওর নাম আদিবা। আদিবা। শামু বলেছিল আমাদের মেয়ে হবে আর মেয়ের নাম আদিবা। আমার নামের সাথে মিলিয়ে নাম আদিবা। বেবিটা যদি আমার না হয় তবে ওর নাম আদিবা কেন রাখবে? অন্য নাম রাখতে পারত। আর ওখানে যা দেখেছি সেটাও। বালিতে শামুর লাভ শেপের লিখাটা দেখেছে। অনেকে বলেছে লিখাটা তো থাকার কথা না, ঢেউয়ে মুছে যাওয়ার কথা। তাদের বলছি যেখানে ঢেউ আছড়ে পড়েছে সেখানেই যে লিখেছে তা কিন্তু বলিনি। সাগরের পাড়ে লিখেছে, তবে কিছুটা দূরে। ওখানে বলেই দিয়েছি আদিবার চেয়ে কিছুটা দূরে। সাগর বা নদীতে ঢেউ যেখানে আছড়ে পড়ে তার চেয়ে বেশ কিছুটা জায়গা বেশি পর্যন্ত ভেজা থাকে। আর কিছু কিছু জায়গায় বালু পানি জমে থেকে সুন্দর প্রলেপের মতো তৈরি হয়। যারা গিয়েছেন দেখেছেন। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, মানুষজন কম ছিল, তাই কেউ নষ্ট করতে পারেনি। আশা করি উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, বেবিটা আমার। আমার বেবি। হ্যাঁ, আমার। আদি পাগল হয়ে যাচ্ছে। বিড়বিড় করে এক কথাই বলছে। সামান্তা শুয়ে এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না। অস্থির অস্থির লাগছে। আদির মুখটা ভেসে উঠছে। কেমন শুকিয়ে গেছে। চেহারায় ম্যাচুয়েট ভাব এসেছে। সেই চোখ, নাক, চুল সবকিছু একই আছে। সামান্তার কেমন ভয় হতে লাগলো। আদি যদি আদিবার কথা জানতে পারে, আদিবাকে নিয়ে যেতে চায়, তাহলে? ও আর ভাবতে পারছে না ওর কলিজার টুকরো আদিবা। শামু আদিবার গালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। মাই সানসাইন। আদি কক্সবাজার থেকে বাড়ি ফিরেছে। অফিসের কিছু কাজ আছে, সেগুলো চুকিয়ে আবার কক্সবাজার যাবে। রাতের বেলায় আদির মা আদির পাশে এসে বসল। আদি ল্যাপটপে চোখ রেখে বলল, মা কিছু বলবে? হ্যাঁ, এভাবে আর কতদিন? সব ভুলে আবার নতুন করে শুরু কর। অনেকের জীবনেই অনেক দুর্ঘটনা ঘটে, তাই বলে জীবন থেমে থাকে না। আমাদের বয়স হয়েছে। তোর বাবার অবস্থাও দেখছিস। আমাদেরও তো ইচ্ছে হয় তোকে সুখী দেখতে, নাতি নাতনির মুখ দেখতে। তুই আবার বিয়ে কর। শামুর খবর জানো কিছু?
আদির এমন প্রশ্নে আদির মা ঘাবড়ে যায়। থমথমে মুখে বলে, না, শামু আর যোগাযোগ করেনি। শামুর বাবাও তোর বাবার সাথে যোগাযোগ রাখেনি। 5 বছর আগেই সব শেষ হয়ে গেছে। নিশিকে একদিন ফোন করেছিল শামু। বলেছে ওর জব হয়েছে, ও ওর লাইফে ভালো আছে। তারপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তুইও তোর লাইফে ভালো থাক, বিয়ে কর। তোমার বউ লাগবে তো? ঠিক আছে, এনে দিব। আদির এমন কথায় আদির মা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সত্যি বলছিস? হুম, তবে আমি আনব। সময় হলেই আনব। তোমরা নিজেরা কিছু করো না। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। তোর খুশিতেই খুশি। আমি আগামীকাল আবার কক্সবাজার যাচ্ছি, কাজ আছে। আজই তো এলি। দরকার ছিল তাই এসেছি। কাজ বাকি আছে কক্সবাজারে, শেষ করেই চলে আসব। শুধু দোয়া করো যে কাজে যাচ্ছি তাতে যেন সফল হই। যদি কাজটা মনমতো হয় তবে আমার সাথে সাথে তোমরাও হ্যাপি হবে। আদির মা ছেলের কথা কিছুই বুঝতে পারল না, তবুও বলল, অবশ্যই সফল হবি, দোয়া করি। আদি কক্সবাজারে এসেছে 7 দিন হয়ে গেছে, কিন্তু শামুর কোনো খোঁজ কেউ এনে দিতে পারেনি। এদিকে সামান্তাও কিছুটা নিশ্চিন্ত হয়েছে যে আদি আর ওদের লাইফে ব্যাক করছে না। আদির রাগ হচ্ছে। আগের মতো রাগ নেই, তবে আজ রাগ হচ্ছে। এতদিন হয়ে গেল কেউ খোঁজ দিতে পারল না। সামনে থাকা লোকগুলোকে উদ্দেশ্য করে বলল, আপনারা কি? হ্যাঁ, 7টা দিন পার হয়ে গেল আর আপনারা কোনো খোঁজ দিতে পারলেন না। আপনাদের পিছনে অযথা টাকা খরচ করছি। হঠাৎ ফোন বেজে উঠল। আদি নিজেকে শান্ত করে স্বাভাবিক হয়ে ফোন রিসিভ করল। কয়েক মিনিটের মাথায় আদির মুখে হাসি ফুটে। ফোন রেখে বলল, আই গট ইউ। শামু অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে চুলগুলো উঁচু করে বেঁধে কফি নিয়ে বসেছে খেতে। আদিবা ঘুমিয়ে আছে। তখনই কলিং বেল বেজে উঠল। খালা ব্যস্ত, তাই শামু উঠে দরজা খুলল। দরজা খুলে ওর চোখ চড়ক গাছ। শরীর কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, যেন বোবা হয়ে গেছে। দরজায় আদি হাসি মুখে দাঁড়িয়ে আছে। শামু অনেক কষ্ট করে ঢুক গিলে বলল, তুমি এখানে? কি আশ্চর্য, ভিতরে ঢুকতে দিবে না? এক্স হাসবেন্ড বলে কি ভদ্রতা করবে না? উত্তরের অপেক্ষা না করেই ভিতরে ঢুকে গেল। সামান্তা কিছুই বুঝতে পারছে না। ভয় ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। এভাবে হুট করে এখানে আসার কারণ কি সেটাও বুঝতে পারছে না। আর ঠিকানা কোথায় পেল? সব গুলিয়ে যাচ্ছে। আদি পুরো ড্রয়িং রুমে চোখ বুলিয়ে সোফায় আরাম করে বসতে বসতে বলল, নাইস হোম। সামান্তা হাতে হাত ঘষতে ঘষতে মিনমিন করে বলল, এখানে কেন এসেছ? আদি সামান্তার কথার উত্তর না দিয়ে ওর দিকে চেয়ে আছে। সামান্তার চোখে চোখ পড়তেই অস্বস্তিতে সামান্তা চোখ সরিয়ে নেয়। আদি শামুকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। পরনে কালো প্লাজো, নেভি ব্লু কালার ঢিলাঢালা হাঁটু অবধি জামা, গলায় ওড়না জড়ানো, চুলগুলো উঁচু করে হেয়ার ব্যান্ড দিয়ে বাঁধা, গলায় একটা চিকুন চেইন, হাত কান খালি, আগের চেয়ে কিছুটা মোটা হয়েছে। আদির এভাবে চুপ করে বসে থাকা মেনে নিতে না পেরে কিছুটা জোরেই বলল, কি চাই এখানে? আদি হালকা হেসে বলল, দেখতে এলাম। কেমন সংসার পেতেছ? কোথায় আছো, কেমন আছো? দেখা হয়ে গেছে, এবার যাও। শামু বারবার বেডরুমের দরজার দিকে তাকাচ্ছে। আদিবার ঘুম থেকে উঠার সময় হয়ে গেছে।
ঘুম থেকে উঠেই শামুর খোঁজ করবে। তখন ড্রয়িং রুমে আসবে, আর তখন ওকে আদি দেখবে। তাই শামু চাইছে আদি তার আগেই চলে যাক। কি অদ্ভুত, তাড়িয়ে দিচ্ছ কেন? আমি কি শুধু তোমাকে দেখতে এসেছি? তোমার হাসব্যান্ডের সাথে পরিচয় করাবে না? আরে ভয় পেও না, আমি কিছু জানাবো না। ফ্রেন্ড পরিচয় দেব। আর তোমার মেয়ে কই? তাকে দেখছি না। তোমার মেয়ে মাশাল্লাহ, ও ঘুমাচ্ছে। বাড়িতে আমি একা আছি, সো চলে যাও। মাম্মা। আদিবার ঘুম থেকে উঠে শামুকে ডাকছে। ডাকতে ডাকতে রুমের বাইরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আদিসামু দুজনের দৃষ্টি সেদিকে। শামু বিরক্তিতে চোখ বন্ধ করে নিল। আদি বসা থেকে উঠে বলল, এই তো উঠে গেছে। আদিবা আদির দিকে অবাক হয়ে চেয়ে আছে। ওদের বাড়িতে কে এসেছে বুঝতে পারছে না। আদি আদিবার দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বলল, কিউটি ভালো আছো? হ্যাঁ। স্কুলে পড়ো? হ্যাঁ। গুড। আচ্ছা, একটা কথা বলো তো। সামান্তা বুঝতে পারছে না আদি কি করতে চাইছে। আদিবা খুশি মনে বলল, কি? তোমার বাবার নাম কি? শামু বাধা দেওয়ার আগেই আদিবা ফট করে বলে দিল, পাপার নাম আদিল চৌধুরী। হাত নাড়িয়ে আদি স্তব্ধ হয়ে গেল। পুরো রুম জোরে নীরবতা বিরাজ করছে। আদি আদিবার গালে হাত ছোঁয়াল। টপ করে ওর ডান চোখ থেকে পানি পড়ল। শামু কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। মেয়ে সব শেষ করে দিয়েছে। আঙ্কেল, তুমি কাঁদছ কেন? আদি চোখ মুছে বলল, আমি কাঁদছি না, এমনিতেই পানি এসে পড়েছে। শামু আদির চোখে এই প্রথম পানি দেখল। আদির সাথে চোখ মিলানোর সাহস হচ্ছে না। মাথা নিচু করে রাখল। বেবি, তুমি এখানে থাকো। তোমার মাম্মার সাথে আমার একটু কথা আছে। কেমন? আদিবা মাথা নাড়িয়ে সায় দিল। আদি সামান্তার হাত ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। গার্ডেনে নিয়ে হাত ছেড়ে দেয়। সামান্তা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদি নিজের কোমরে দুহাত দিয়ে শামুর দিকে চেয়ে আছে। দুজনের মধ্যে নীরবতা। সব নীরবতা ভেঙে আদি শান্ত কণ্ঠে বলল, কেন আদিবাকে আমার কাছ থেকে আড়াল করতে চাইছ? শামু মুখ কঠিন করে বলল, কেন চাইব না? কে তুমি? আদি বিস্ময় নিয়ে বলল, তুমি ভালো করেই জানো কে আমি। ওহ আচ্ছা, তুমি ওর বাবা। তাই তো। কিসের বাবা? হা, কিসের? যে বাবা ওর মাকে তুচ্ছ একটা কারণে ডিভোর্স দিয়ে চোরের মতো পালিয়ে গিয়েছে, সে বাবা? এতগুলো বছর যেখানে আমি ওকে একা কষ্ট করে মানুষ করেছি, কই ছিলে তুমি? তুমি প্রেগন্যান্ট ছিলে, সেটা কি আমি জানতাম? কেন জানবে না? তুমি সেদিন বেবি চাওনি? বলনি তোমার বেবি লাগবে? আমরা ডক্টরের সাথে মিট করিনি? কোনো উত্তর নেই তোমার কাছে? শামু, মানছি আমার ভুল হয়েছে, কিন্তু তুমি সেদিন বিচে আমাকে জানালে না কেন? আদিবা আমার মেয়ে। আমি ওকে জন্ম দিয়েছি। ও শুধু আমার কাছেই থাকবে। তোমার মতো মানুষের কাছে আমি ওকে দেব না। আমি ওর বাবা। সামান্তা হাসছে। লাইক সিরিয়াসলি, একটা মেয়ে যখন প্রেগন্যান্ট থাকে তখন তার সবচেয়ে বেশি কাকে প্রয়োজন পড়ে? প্রেগন্যান্সির প্রথম খবর আহ্লাদী কণ্ঠে স্বামীকে জানায়। প্রেগন্যান্সির সময় হাসব্যান্ডরা বেবির মায়ের জন্য কত কি করে। অন্যদের দেখেছি আর কেঁদেছি। বেবি যখন প্রথম নড়াচড়া করে উচ্ছ্বসিত হয়ে তখন হাসব্যান্ডকে জানায়।
যখন লেবার পেইন উঠে হসপিটালে ওটিতে নেওয়ার সময় একটা মেয়ে তার হাসব্যান্ডকে খোঁজে। আমার হাত ধরে কেউ বলেনি, শামু ভয় পেও না, তোমার কিছু হবে না, আমি আছি, বেবি, আর তুমি ভালো থাকবে। সামান্তা চোখের পানি মুছে বলল, আমি ওর খেয়াল রেখেছি, লালন পালন করেছি, নিজের খেয়াল রেখেছি, পড়াশোনা করেছি, সব একা করেছি। আর তখন তুমি নিশ্চয়ই তোমাতে মজে ছিলে, ফুর্তি করে বেরিয়েছ। মানছি আমার ভুল ছিল, কিন্তু আমার তো জানার অধিকার আছে। হ্যাঁ, তুমি তো যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে বলে গিয়েছিলে। বাড়িতেও 2 বছর যোগাযোগ করনি। হ্যাঁ, আমি নিখোঁজ ছিলাম, বাট আমার বাড়ির কাউকে জানাওনি, তাদেরকে জানাতে পারতে। তারা তো তোমার কোনো খবরই জানে না। তারা জানলেও আজকে গল্পটা অন্যরকম হতো। সামান্তা তাচ্ছিল্যের সুরে বলল, হ্যাঁ, অন্যরকমই তো হতো। আমাকে ও বাড়িতে নিয়ে যেত বেবির নিউজ শুনে, এক্স পুত্রবধূ হিসেবে। তারপর তোমার কানে যখন বেবির নিউজ যেত তখন তুমি পিতা হিসেবে উদয় হতো। তারপর তোমার মনের বাকি ক্ষোভ মেটাতে আমাকে পুরোপুরি ধ্বংস করার জন্য আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে, আমাকে ছুঁড়ে ফেলে দিতে। আমার কোনো অধিকার থাকতো না, কেননা ডিভোর্স। শামু, আমাকে তোমার এতটা খারাপ মনে হয় কেন? তুমি আমাকে ডিভোর্স কেন দিয়েছিলে? আমাকে ধ্বংস করতে নয়। তোমাকে তো বলেছিলাম আমাকে তুমি ছেড়ে দিলে আমি ধ্বংস হয়ে যাব। তুমি তো সেই পয়েন্ট ব্যবহার করেছ। আর যখন দেখতে আমি মেয়েকে নিয়ে কিছুটা ভালো আছি, তখন মেয়েকে কেড়ে নিয়ে আমাকে পুরোপুরো শেষ করে দিতে। তুমি আমার সাথে যা করেছ তাতে তোমাকে এতটা ভালো মনে হওয়ার ও তো কোনো কারণ নেই। আদি বাঁকা হেসে বলল, ঠিক বলেছ, আমাকে এতটা ভালো মনে হওয়ার ও কিছু নেই। যাই হোক, যেটা বলতে চাই, মাকে কথা দিয়েছি তাকে বউ এনে দেব। 5 বছর তো একা আছি, আর কতদিন একা থাকব? বিয়ে তো করতে হবে। তবে তার আগে ডিভোর্সের বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি তোমাকে ডিভোর্স পেপার সাইন করে দিয়ে গিয়েছি, কিন্তু অফিসিয়ালি কিছুই হয়নি। আমি পেপারটাও পাইনি। আমি ডিভোর্স কনফার্ম করেই বিয়েতে বসতে চাই। দেখা গেল বিয়ে করলাম, তারপর তুমি এসে নাটক শুরু করলে ডিভোর্স নিয়ে, তখন তো আরেক মুছিপতে পড়তে হবে। তাই সব ঝামেলা চুকাতে চাই। আদির কথা শুনে সামান্তার চোখে পানি চলে এলো। আদি আর বিয়ে করেনি, এখন বিয়ে করবে। আর ওকে এসব কথা শোনাচ্ছে। আমি তোমার লাইফে হস্তক্ষেপ করব? ডিভোর্স নিয়ে নাটক করব? এতটা ছোট লোক আমি নই। আমি তোমার লাইফে কখনো ইন্টারফেয়ার করব না, নিশ্চিন্তে থাক। তুমি আমাকে ডিভোর্স পেপার দিয়ে দেও, তবেই আমি নিশ্চিন্ত হব। তারপর তুমি তোমার মতো, আমি আমার মতো। এটা এখন আমার কাছে নেই। মিথ্যা বলো না, তোমার কাছেই আছে। ঠিক আছে, যতদিন তুমি আমাকে পেপার দিচ্ছ না ততদিন আমি তোমাদের লাইফ থেকে যাব না। আর আদিবাকে? শামু ঘাবড়ে গিয়ে বলল, আদিবাকে কি? আদি রহস্যময়ী হাসি দিল। শামু ভয়ার্ত স্বরে বলে, আদিবা আমার কাছেই থাকবে। আমি পেপার দিলে তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিবে না। ওকে ডান। শামু বাড়ির দিকে হাঁটা দিল। আদিও বিজয়ের হাসি হেসে ওকে ফলো করছে। সামান্তার কাছে আপাতত আদিবার চেয়ে মূল্যবান কিছুই নেই। মায়ের কাছে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। শামু আলমারি থেকে পেপার বের করে টেবিল থেকে পেন নিতে যায় সাইন করার জন্য, তখনই আদি ছু মেরে পেপার নিয়ে নেয়। তারপর পেপার উল্টে পাল্টে দেখে বলে, আমি জানতাম তুমি সাইন করনি।
আমার মন এটাই বলছিল। শামু আমতা আমতা করে বলল, করা হয়নি, দেও করে দিচ্ছি। আদি মুচকি হেসে শামুর দিকে চেয়ে পেপার দুহাত দিয়ে মাঝ বরাবর টান দিয়ে ছিঁড়ে ফেলে। তারপর কয়েক টুকরো করে মেঝেতে ছেড়ে দেয়। সামান্তা আদির কাজে অবাক হয়ে যায়। বিচলিত হয়ে বলল, এটা কি করলে তুমি? আদি হাই তুলতে তুলতে বলল, আমার ডিভোর্স চাই না। শামু কিছু বলতে যাবে তখনই আদিবার প্রবেশ। আদিকে দেখে বলে, আঙ্কেল তুমি কি আজকে এখানে থাকবে? আদি ওকে কোলে নিয়ে বলে, যদি থাকি তুমি কি রাগ করবে? না, তুমি থাকো। তুমি থাকলে ভালো হবে তাই না মাম্মা? শামু কি বলবে বুঝতে পারছে না। আদি সেটা দেখে বলে, আমি তোমার সাথে থাকব। আচ্ছা আদিবা তোমার পাপা কই? মাম্মা বলেছে প্লেনে করে আকাশ দিয়ে বিদেশে থাকে। আমি বড় হলেই চলে আসবে। তোমার পাপাকে মনে পড়ে না? হ্যাঁ, প্লেনকে বলেছি ও যেন পাপাকে তাড়াতাড়ি আসতে বলে। তাই দেখতে ইচ্ছে করে না? আমি ছবিতে দেখেছি, মাম্মা দেখিয়েছে। আমার পাপা অনেক সুন্দর, একদম তোমার মতো। হি হি। আদির চোখে পানি ছলছল করছে। শামু আর পারছে না। কি বলবে বুঝতে পারছে না। আদিবাকে কি বলবে? এটাই ওর পাপা, মেয়েকে আর কতদিন পাপার কাছ থেকে দূরে রাখবে? শামু ঠিক করল বলে দিবে আদিবাকে। তার আগেই আদি নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে দিল, আমিই তোমার পাপা। আদিবা অবাক হয়ে আদির মুখের দিকে চেয়ে আছে। তারপর শামুর দিকে চাইল। আদিও অসহায়ের মতো শামুর দিকে চাইল। আদি বুঝতে পারল শামু না বললে আদিবা ওকে বিশ্বাস করবে না। শামু বর্ষর শ্বাস নেয়, মাথা নাড়ে, তারপর বলে, হ্যাঁ আদিবা, এটা তোমার পাপা। আদিবা আদির দিকে চেয়ে প্রশ্ন করে, তোমার নাম কি আদিল চৌধুরী? আদি মাথা নেড়ে হেসে বলে, হুম। আদিবার খুশি কে দেখে। ও পাপাকে পেয়ে অনেক খুশি। কি মজা, আমার পাপা এসে পড়েছে। তুমি আর যাবে না তো? না। আদি আদিবাকে নামিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। শামু চোখ মুছে বাবা মেয়েকে একা ছেড়ে দিল। রাত হয়েছে। শামু রাতের রান্নার ব্যবস্থা করে ডাইনিং টেবিলে ল্যাপটপ নিয়ে বসেছে। আদিবা সোফায় বসে কার্টুন দেখছে। তখনই আদি 2 কাপ কফি নিয়ে শামুর সামনে একটা রেখে নিজে আরেকটা নিয়ে চেয়ার টেনে বসে পড়ল। শামু একবার আর চোখে দেখে নিজের কাজে মন দিল। তা দেখে আদি বলল, কফি নিজে বানিয়েছি। ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজে বানিয়েছি শুনে শামু বিষম খেল। এই ছেলে বলে কি? শামু কফির দিকে চেয়ে তাচ্ছিল্যের সুরে বলল, বাব্বা, আদিল চৌধুরী কফি বানাতে পারে? শুধু কফি না, আমি ইতালিয়ান, চাইনিজ, থাই, জাপানিজ খাবারও বানাতে পারি। সামান্তা টেবিলে ভর করে গালে হাত দিয়ে বসেছিল। ওর কথা শুনে হাত সরে পড়ে যেতে নেয়। আরে পড়ে গিয়ে থুতনি ভাঙতে চাও? কফি খেয়ে বলো কেমন হয়েছে? নাকি ভাবছ কিছু মিশিয়ে দিয়েছি? ওয়েট। আদি চেঞ্জ করে নিজেরটা শামুকে দিয়ে কফিতে চুমুক দিল। শামুর অসহ্য লাগছে। শুধুমাত্র আদিবার জন্য কিছু বলছে না। আদিবা ঘুমালেই ওকে দেখে নিবে। ভদ্রতা বজায় রাখতে কফিতে চুমুক দিয়ে এত ভালো কফি ও কোনো দিন খেয়েছে কিনা মনে পড়ছে না। এত ভালো কফি কোথায় বানানো শিখেছে? শামু আর চোখে আদিকে দেখে ওর দিকে চেয়ে আছে জানার জন্য কফি কেমন হয়েছে। শামু আদিকে উদ্দেশ্য করে বলল, জঘন্য হয়েছে। বলেই ল্যাপটপ নিয়ে উঠে চলে গেল। আদি মুচকি হেসে বলল,
তোমার অভিমান ভেঙ্গে তোমার মনে আমার জন্য ভালোবাসার ফুল ফুটাব। জানি সহজ হবে না, তবে চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত না মেনে নিচ্ছ। কেমন আছো? জেনে কি লাভ? খুব অভিমান? এটাই স্বভাব? পালাতে চাচ্ছ? ধরে রাখো। নেই অধিকার। দূরেই থাকো। সুখে আছো? খুব সুখে। মিথ্যে কথা। সেটা তোমার মুখে। ক্ষমা করো। নেই প্রয়োজন। কিসের জন্য? ঠকানোর আয়োজন। ভালোবাসি। আজ তবে আসি। নীলাদ্রি। শামু বিছানায় শুয়ে আদিবাকে ঘুম পাড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আদিবা ঘুমিয়ে পড়ল। এবার শামুর আসল মিশন শুরু। আদিবাকে রেখে ঘরের লক করে আদির খোঁজ করছে। আদি সোফায় বসে বসে গেমস খেলছে। এটা দেখে শামুর রাগ যেন আরো বেড়ে গেল। নিজের রাগ কন্ট্রোল করে কঠিন গলায় বলল, আদিবা ঘুমিয়ে পড়েছে, এখন তুমি যাও। আমি মেইন ডোর লক করব। আদি শামুর কথা শুনে খেলা রেখে মাথা তুলে সামান্তার দিকে চেয়ে বলল, কোথায় যাব? কোথায় যাব মানে কি? তোমার কি থাকার জায়গা নেই? যেখানে ছিলে সেখানে যাও। বাট তাড়াতাড়ি যাও। এত রাতে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তোমার মায়া দয়া নেই? একদম ঢং করবা না। আর আমি যাকে তাকে দয়া করি না। তাড়াতাড়ি বের হও। তুমি যতই তাড়াও আমি কোথাও যাচ্ছি না। মামার বাড়ির আবদার নাকি? হু, অনেকক্ষণ যাবৎ সহ্য করছি আর না। এতক্ষণ কিছু বলিনি আদিবার জন্য। বাচ্চা মেয়ের সামনে সিন ক্রিয়েট করতে চাইনি। এবার যাও প্লিজ। আদি উঠে সামান্তার হাত ধরে আর সামান্তা এক ঝাটকায় হাত সরিয়ে নিয়ে চিৎকার করে বলল, একদম টাচ করবে না। স্টে এওয়ে ফ্রম মি। আদি হাত সরিয়ে বলল, ওকে ওকে, বাট চিৎকার করো না প্লিজ। তো কি করব? কিছুক্ষণ থেমে তারপর শান্ত গলায় বলল, দেখো আমি কথা বাড়াতে চাই না। তুমি প্লিজ যাও। শামু, আমাকে কি ক্ষমা করা যায় না? সামান্তা অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর ফিক করে হেসে দিল। তাচ্ছিল্যের হাসি। ক্ষমা? তুমি কেন ক্ষমা চাইছ? তোমার তো কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। তাই আমাকেই ভুগতে হয়েছে। শামু প্লিজ। আমি কি কষ্ট পাইনি? আমি কি ভালো ছিলাম? দেখো তুমি কি করেছ, কেমন ছিলে আমার জানার দরকার নেই। তুমি যদি ভেবে থাকো তুমি এত বছর পর এসে ক্ষমা চাইবে আর সব ভুলে যাব, তাহলে ভুল ভাবছ। ইউ আর এবসুলেটলি রং। তুমি যা করেছ আমার সাথে তা আমি না কোনো দিন ভুলব আর না ভুলতে চাই। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। এর জন্য আমি কতটা অনুতপ্ত সেটা আমি জানি। তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করো আমাকে। আমি আরে বোঝা নিতে পারছি না। তুমি ক্ষমা চাইছ? ভুল বুঝতে পারছ, তাতে কি হবে? আমার জীবনের এতগুলো বছর ফিরে আসবে? এত দুঃখ কষ্ট পেয়েছি সেগুলো। বাইরের আঘাত দেখা যায়, তাতে ওষুধ লাগালে সেরে যায়, কিন্তু ভিতরে যে আঘাত লাগে, যে ক্ষত সৃষ্টি হয়, তাতে ওষুধ লাগানো যায় না আর তাই সারেও না। আমার এই ক্ষতও কোনোদিন সারবে না। আদি মাথা নিচু করে বলল, সেদিন দোষ কি শুধু আমার ছিল? তোমার ছিল না? মানছি দোষ বেশি আমার ছিল, কিন্তু তোমার কি ছিল না? দোষ ছিল, এতটাই দোষ করে ফেলেছিলাম যে আমার ডিভোর্স প্রাপ্য ছিল। তুমি 5 বছর কেন 10 বছর পর ফিরতে মেনে নিতাম, কিন্তু ডিভোর্স? হ্যাঁ, ওটাই আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। রাগের মাথায় অনেক বড় ভুল করেছিলাম।
কিন্তু বিশ্বাস করো যে ভুলের মাসুল আমি এতগুলো বছর দিয়েছি। তোমাকে কষ্ট দিতে গিয়ে সবচেয়ে বেশি নিজেকে কষ্ট দিয়েছি। তোমাকে আঘাত করতে চেয়েছিলাম, কষ্ট দিতে চেয়েছিলাম। তোমাকে শত শত টুকরো করতে গিয়ে আমি নিজেই কয়েক কোটি টুকরো হয়ে গেছি। তোমার সাথে করা অন্যায়ের শাস্তি আমি পেয়েছি, অনেক পেয়েছি। আর দিও না প্লিজ। অনুনয়ের সুরে। আচ্ছা তাই নাকি? তুমি কি ভাবছ তোমার এসব কথায় আমি গলে যাব? আমার স্বামী আমাকে প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স দিয়েছে। তুমি জানতে না এই সমাজে ডিভোর্সি মেয়েদের অবস্থান কি? বিশেষ করে মফস্বল শহরে। সব জানতে তুমি, আমার সাথে কি কি হতে পারে, সবাই আমাকে কোনো নজরে দেখবে। জানতে না? প্রতিনিয়ত ডিভোর্সি হিসেবে কত কথা শুনতে হয়েছে, কত আজেবাজে কথা শুনতে হয়েছে আমাকে। এলাকার মানুষেরা প্রতিনিয়ত কানাঘুষা করত, বাইরে বের হলে অদ্ভুতভাবে তাকাত, যেন আমি বড় কোনো পাপ করে ফেলেছি। আমার জন্য আমার পরিবারকে কত কথা শুনতে হয়েছে। তারা নাকি লোভে পড়ে বড়লোকের ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, আর সেই ছেলে দুদিন ফুর্তি করে প্রেগন্যান্ট করে ছেড়ে দিয়েছে। ছি! শামুর কথা শুনে আদি সোফায় বসে পড়ল মাথায় হাত দিয়ে। ও ভাবতেই পারছে না ওর রাগ, জেদ, ইগো শামুর জীবনটা কতটা বিষিয়ে দিয়েছিল, কতটা সাফার করতে হয়েছে ওকে। নিজের উপর ঘৃণা হচ্ছে। ওর জন্য ওর ভালোবাসাকে লোকে ফুর্তির সাথে তুলনা করেছে। কতটা বাজেভাবে নিয়েছে ওদের সম্পর্ক। অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে। মাথা নিচু করা অবস্থায় মিনমিন করে বলল, সব আমার এই অতিরিক্ত রাগের জন্য হয়েছে। আমার এই রাগ আমার জীবনকে তছনছ করে দিয়েছে। সেটা শুনে শামু বলল, তোমাকে আগেই বলেছিলাম তোমার রাগকে কন্ট্রোল করো। তোমার এই রাগ সব শেষ করে দিবে। তুমি আসলে আমাকে ভালোই বাসনি কখনো। তাহলে তোমার রাগ এতটা প্রায়োরিটি পেত না। আদি বসা থেকে উঠে বলল, শামু আর যাই বলো এটা বলো না। এটা আমি মেনে নিতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছি। তুমি সেদিনও আমার ভালোবাসাকে উপহাস করেছিলে। আমার ভালোবাসায় পাগলামি ছিল, বাট মিথ্যে ছিল না। প্লিজ এসব বলো না। শামু মুখ ঘুরিয়ে নিল। আদি আবার বলা শুরু করল, আমি জেনে বুঝে কিছু করিনি। সব কিছু রাগের মাথায় করেছি। তুমি তো জানতে আমায়। তুমি সেদিন বলেছিলে আমার সাথে থাকা যায় না। তোমার এই একটা কথা আমাকে কতটা কষ্ট দিয়েছে, কতটা রক্তাক্ত করেছে সে খবর তুমি রেখেছিলে। কেন বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, রাগের মাথায় বলে ফেলেছি। অনেক কিছু বলে ফেলেছিলাম, কিন্তু মিথ্যে কিছু বলিনি। তুমি আমার সাথে খেলার পুতুলের মতো বিহেভ করতে না। আমি বলেছিলাম থাকা যায় না, কিন্তু এটা বলিনি যে আমি তোমার সাথে থাকব না। একবারও বলেছিলাম? আমি রাগের মাথায় উল্টো পাল্টা কাজ করলে আমাকে কে থামাতো? কে বুঝাতো? কে শান্ত হতে বলতো? কে পরবর্তীতে আমাকে আমার ভুল ধরিয়ে দিত? আমি তোমাকে বলিনি আমাকে সামলে নিও। তুমি কথা দেওনি সবসময় আমাকে সামলে নিবে। তুমি বলনি আমার সব দায়িত্ব তোমার। তবে সেদিন কেন মুখ ফিরিয়ে নিয়েছিলে? তুমি সময় দিয়েছিলে আমাকে। আদি শুকনো হাসি দিয়ে বলল, সময়? সারা রাত অপেক্ষা করেছি। ভেবেছি আমার শামু আসবে, আমার সাথে কথা বলবে। কিন্তু তুমি আসোনি। আমি সারা রাত জেগেছিলাম, কিন্তু তুমি আসোনি। কেন আসোনি? সেদিন যদি আসতে। বলেই আদি দীর্ঘশ্বাস ফেলে
শামু আদির কথা শুনে বিস্মিত হয়। তারপর বলে, আমি যেতে চেয়েছিলাম কিন্তু বাবা আমাকে যেতে দেয়নি। বাবা? লাইক সিরিয়াসলি? বাবা আমাদের গুরুজন কিন্তু আমরা স্বামী স্ত্রী, আমাদের পার্সোনাল লাইফে শুধুমাত্র আমাদের অধিকার। স্বামী স্ত্রী সম্পর্কে অন্য কেউ আসতে পারে না। তুমি কিভাবে আসতে দিলে? তোমার আমার সাথে কথা বলা উচিত ছিল। আমার প্রচণ্ড অভিমান হয়েছিল সেদিন। শামু চুপ করে আছে। তারপর আবার আদি বলল, সেদিন রাগে অভিমানে আমি এমন একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। আর তার জন্য আমাকে প্রতিনিয়ত পস্তাতে হয়েছে। আমি ভেবেছিলাম আমি তোমাকে ঘৃণা করে বাঁচতে পারবো, অনেক চেষ্টা করেছি ঘৃণা করার কিন্তু পারিনি। আমি কিছুদিন পরই ভুল বুঝতে পেরেছি। তবে কেন ফিরোনি? ভুল যদি বুঝেই থাকো তবে কেন ফিরনি? জবাব দেও। কোনো মুখে তোমার সামনে দাঁড়াতাম। আমার তোমার সামনে দাঁড়ানোর মুখ ছিল না। তাছাড়া ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। আমি কাউকে জিজ্ঞেস পর্যন্ত করতে পারিনি তোমার সম্পর্কে। আমার কেন জানি ভয় হতো। তারপর একদিন নিশির কাছে শুনলাম তুমি তোমার লাইফে হ্যাপি আছো। ভেবেছিলাম নতুন করে বিয়ে সংসার করেছ, তাই তোমার জীবনে আর দুঃখ আনতে চাইনি। কিন্তু শান্তিতে থাকতে দিলে কই? সেই তো আবার ঝড় হয়ে এলে। শামু প্লিজ ফিরে চলো। শামু আদির কথা শুনে ভীষণ ক্ষেপে গেল। তুমি কি আমার কথা এখনো বুঝোনি? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি অনলি আদিবার জন্য তোমাকে টুলারেট করছি। আমি চাই না ও ওর পাপাকে পেয়ে হারাক। ওর চোখে যে খুশির ঝলক দেখেছি তা হারিয়ে যাক। তুমি অনলি আদিবার পাপা। আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই আর না হবে। তুমি কি এখন আর আমাকে ভালোবাসো না? সামান্তা অন্যদিকে ঘুরে বলল, তোমাকে এখনো সেটা বুঝাতে হবে? আচ্ছা, তাই? তাহলে ডিভোর্স পেপারে এত বছরেও সাইন করনি কেন? সেটা নিতান্তই আমার ব্যাপার। এর কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। তুমি কালকে পেপার এনে দিও, আমি সাইন করে দিব। তারপর তুমি বিয়ে করো, যা খুশি করো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। শামু তুমি মন থেকে এসব বলছো না? তোমার অনেক কিছু যায় আসে। এত বছরে তোমার আমার কথা মনে পড়েনি? তুমি যতবার আদিবাকে আদিবা বলে ডেকেছ ততবারই আমাকে মনে করেছ। আদিবাকে আদিবা ডাকার সময় প্রথম আমার নাম নিয়েছ। আমাদের বিয়ে, আমাদের সংসার সব এত সহজে ভুলে যাওয়া সম্ভব? আমি যেমন ভুলতে পারিনি তুমিও পারোনি। অস্বীকার করো না। হ্যাঁ, মনে পড়ে। 9 মাসের সংসারে 14 মাসের বিবাহিত জীবনে তুমি কি করেছ সব মনে পড়ে। তা ভুলি কি করে? হ্যাঁ, আমি তোমার স্বাধীনতার হস্তক্ষেপ করেছি, সব সময় নজরে রেখেছি। কিন্তু আমি তোমাকে কখনো সন্দেহ করিনি, অবিশ্বাস করিনি। কিন্তু কেন করেছি? ভুলে গেলে রাজের ঘটনা আর ক্লাবের ঘটনা? কি হতে যাচ্ছিল? আর তোমার ফ্রেন্ড জাহ্নবী, ও তো তোমাকে ড্রাগের ট্রাপে ফেলতে চেয়েছিল ফিনান্সিয়াল বেনিফিটের জন্য। এই ঘটনাগুলো আমাকে বেশ ভয় পাইয়ে দিয়েছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি রিস্ক নিতে চাইনি। তোমাকে সবসময় চোখে চোখে রাখতে চেয়েছি, বিপদ থেকে দূরে রাখতে চেয়েছি। হয়তো আমার ওয়েটা অন্যরকম ছিল। বিপদ? বিপদের ভয় কি মানুষ ঘরে বসে থাকে? তুমি থাকো। বিপদকে মোকাবিলা করতে হয়। আমি এই 5 বছরে কি কোনো সমস্যায় পড়িনি? সব মোকাবিলা করিনি। তুমি বিপদে পড়োনি? আমি তো বলছি ভুল করেছি।
এর চেয়ে বেশি আমি কি করতে পারি? বলো কি করতে পারি? না বুঝে করেছি ভুল, তাই বলে কি এই ভুলের ক্ষমা নেই? প্লিজ ফিরে চলো। আদিবা আমার মেয়ে, ও সুন্দর একটা লাইফ ডিজার্ভ করে। ওকে আমি সুন্দর একটা লাইফ দিতে চাই। না আমি কোথাও যাব আর না আদিবা। তুমি ওর বাবা, তুমি ওর সাথে দেখা করতে পারো, সময় কাটাতে পারো, বাট ও ওর মায়ের কাছেই থাকবে। ওকে তুমি নিতে পারবে না। শামু তুমি খুব ভালো করেই জানো আমি চাইলেই আদিবাকে আমার কাছে নিয়ে যেতে পারি। সে ক্ষমতা আমার আছে। শামু আদির কথা শুনে ঘাবড়ে যায়। আসলেই আদি চাইলেই আদিবাকে ওর কাছ থেকে কেড়ে নিতে পারবে। সে পাওয়ার ওর আছে। শামু ভয়ার্ত দৃষ্টিতে আদির দিকে চাইল, তারপর কিচেনে চলে গেল। আদি বুঝতে পারল না শামু এই মুহূর্তে কেন এভাবে চলে গেল। কিছুক্ষণ পর শামু মাংস কাটার ছুরি নিয়ে এলো। আদি কিছুই বুঝতে পারছে না। তারপর আদির হাতে ছুরি দিয়ে বলল, যদি আদিবাকে আমার কাছ থেকে নিতেই হয় আইনি ব্যবস্থার প্রয়োজন নেই, এটা দিয়ে আমাকে খুন করে নিয়ে যাও। আদি ছুরিটা ফেলে দিয়ে বলল, কি বলছো? আমি আদিবাকে নিতে চাইলে নিয়েই যেতাম। আমি শুধু আদিবাকে নয় তোমাকেও চাই। আমি তো এত বছর জানতাম না আমার কোনো মেয়ে আছে। আমি তো শুধু জেনে এসেছি শামু আছে। আমার শামু, আমার ফার্স্ট প্রায়োরিটি তুমি। তুমি কেন বুঝতে চাইছ না? শামু চিৎকার করে উঠল, আমার বুঝার দরকার নেই, কিচ্ছু বুঝতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি, শুধু ঘৃণা করি। শামু প্লিজ চিৎকার চেঁচামেচি করো না। আমি নিতে পারি না। আসতে বলো, আমি শুনছি। শামু হা হয়ে গেল। আদি নাকি চিৎকার চেঁচামেচি নিতে পারে না। শামু আর কিছু না বলে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। আদি পিছনে থেকে বলল, যতই ঘৃণা করো আমি যাচ্ছি না। বিকজ আই লাভ ইউ। রাতে আর কারো খাওয়া হলো না। শামু রাগে গজগজ করতে করতে ফ্রেশ হয়ে আদিবার পাশে শুয়ে পড়ল। তারপর ধপ করে উঠে বসে, আশ্চর্যজনক ব্যাপার, আমি তো খেয়ালই করিনি আদির সাথে এত কথা বলছি, রাগারাগি করছি, চেঁচামেচি করছি, কিন্তু ও আমার সাথে যখনই কথা বলছে শান্ত গলায় কথা বলছে। একবার ও উঁচু গলায় কথা বলেনি। আর না রাগ দেখিয়েছে, ঘটনা কি? ও তো এতটা শান্ত কখনো ছিল না। ওর তো এতক্ষণে কয়েক দফা চিৎকার করার কথা, ভাঙচুর করার কথা। আমি এসব কেন ভাবছি? যা খুশি হোক। শামু আবার শুয়ে পড়ল। শুনলাম তোর শহরে আজকাল হলুদ খামে নীল চিঠির কারাকারি। কি ভাবিস তাই বলে কি হিংসায় আমি জলে মরি? ভাবিস না যে তোকে বলেই দিব ভালোবাসি, কারণ আমার শহরে ভালোবাসায় চরম অ্যালার্জি। ঘাসফড়িং। আদি সোফায় শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না। ওর খুব ক্ষুধা পেয়েছে। এপাশ ওপাশ করে অনেক কষ্টে ঘুমালো। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ঘুম আসছে না। আদি উঠে পানি খেয়ে নিল। তারপর কিচেনে গেল, কিন্তু কাউকে না জানিয়ে খেতেও বাধছে। কেমন চুরি চুরি মনে হচ্ছে। আবার শামুকে যে ডাকবে সেটাও কেমন বেমানান দেখায়। কিছুক্ষণ আগেই ওদের মধ্যে যেসব কথা হয়েছে তাতে। আদি এত কিছু না ভেবে ক্ষুধার জ্বালায় শামুর দরজায় নক করল, কিন্তু শামুর হুঁশ নেই। অনেকবার নক করার পর শামু বিরক্তি নিয়ে হাই তুলতে তুলতে দরজা খুলে দিল, কিন্তু চোখ মেলতে পারছে না। কি চাই? আদি হা করে শামুর দিকে চেয়ে আছে।
আদি কোনো উত্তর না দেওয়ায় শামু চোখ ভালোভাবে খোলে আদিকে দেখছে। আদি ওর দিকে চেয়ে আছে তাই নিজের দিকে তাকালো। ওর চুল এলোমেলো, টি শার্ট দিয়ে পেট বের হয়ে আছে, লেডিস ট্রাউজার হাঁটুর জায়গায় ঘুচিয়ে থাকার কারণে উঠে আছে। শামু নিজেকে দেখে চিৎকার করে দরজা বন্ধ করে দিল। তারপর জামাকাপড় ঠিক করে ওড়না জড়িয়ে বের হয়ে জিজ্ঞেস করল, কি চাই এই মাঝরাতে? শামু, আমার অনেক ক্ষুধা লেগেছে। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে আর কামড়াচ্ছে। ঘুম আসছে না। পেটে হাত দিয়ে। আদিকে এভাবে দেখে শামুর হাসি পেলেও বেশি মায়া লাগল। নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে। এসো। শামু আদিকে ডাইনিং টেবিলে নিয়ে খাবার দিল। খাবার দেখে মনে হচ্ছে আদি হীরার খনি পেয়েছে। আদি খেতে নিবে তখনই শামুকে বলল, তুমিও তো খাওনি। ঝগড়া করেই শুয়ে পড়েছ। আমি ঝগড়া করেছি? না, মানে তুমি না, আমি করেছি। তুমিও খেয়ে নেও। তোমার বাড়িতে তোমার খাবার খাবো আর তুমি না খেয়ে থাকবে? ব্যাপারটা ভালো দেখায় না। আমার ক্ষুধা নেই। চুপচাপ খেয়ে উঠো। আদি আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করল। এমনিতেই পেটে ডাকাডাকি শুরু হয়ে গেছে। আদি খুব স্পিডে খাচ্ছে। তা দেখে শামু আপেলে কামড় দিয়ে বলল, কতদিন যাবৎ অভুক্ত? আদি খাবার থামিয়ে বলল, খাবারের খুঁটা দিচ্ছ? সে দেও। সারাদিনে 2 কাপ কফি খেয়েছি মাত্র। তুমি তো কিছু খেতে দিলে না। কথাটা শুনে শামুর খারাপ লাগল। যতই রাগ অভিমান থাকুক, বর বলে কথা, যাকে কোনো একদিন জানপ্রাণ দিয়ে ভালোবেসেছিল। শামু তো জানে আদির না খেয়ে থাকার অভ্যাস নেই। খাওয়া শেষ করে আদি বলল, বাঁচা গেল। নয়তো ইঁদুরেরা আমার পেটের নাড়িভুড়ি খেয়ে নিত। শামু ভ্রু কুঁচকে তাকাল। শামু একটা রুম দেখিয়ে বলল, ওখানে গিয়ে ঘুমাও। সকালে শামু আদিবাকে স্কুলের জন্য রেডি করছে। অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছে। কেননা ওর আদিবাকে আদির কাছে ছাড়তে ভয় হয়। মনে হয় ও না থাকলেই আদি মেয়েকে নিয়ে যাবে। বাইরে বের হতেই দেখে আদি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে শামু ভ্রু কুঁচকে তাকাল। আদি বলল, চলো, আমি তোমাদের সাথে যাব। কোনো প্রয়োজন নেই। তোমাকে যেতে হবে না। আমি গেলে কি সমস্যা? আমি কি আমার মেয়ের স্কুলে যেতে পারি না? আমরা যাচ্ছি। আমাদের দেরি হয়ে যাচ্ছে। আদিবা চুপচাপ, গাল ফুলিয়ে রেখেছে। দুজনেই আদিবার দিকে চেয়ে আছে, তারপর একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। আদি আদিবার সামনে বসে বলল, চড়ুই পাখি, কি হয়েছে? পাপা মাম্মা আজ আমাকে আদর করেনি। শামু অবাক হয়ে আদিবার সামনে বসে বলল, আমি কি করেছি সানশাইন? তুমি আমাকে রেডি করে প্রতিদিন কপালে চুমু দেও, আজকে দেওনি। ওলে, আমার সোনা, ভুল হয়ে গেছে। চলো, ভুলে জন্য 2টা দিয়ে দিলাম। শামু মনে মনে বলছে, বাপকা বেটি। আদি যেমন করত মেয়েও তেমন করে। আদি মনে সেই স্মৃতিগুলো ভেসে উঠছে। অফিসের জন্য রেডি করে শামু আদির কপালে কিস করত আর আদি মজা করে বলত, প্র্যাকটিস করে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। পাপা তুমিও দেও। আদি মুচকি হেসে আদিবার কপালে চুমু দিল। আদিবা বাবা মায়ের কাছ থেকে আদর পেয়ে খিলখিল করে হেসে উঠল। চলবে।